লাল পাহাড়, নীল রঙের পানি আর সবুজের মেলবন্ধনে গড়া এক অপরূপ সৌন্দর্যের নাম রাঙামাটি। এখানকার রূপ বৈচিত্র্যের কারণেই এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। রাঙামাটির পাহাড়গুলো লালচে মাটি, সবুজ বন আর নীল কাপ্তাই লেকের রং একসাথে মিশে তৈরি করেছে এমন এক দৃশ্য যা চোখে দেখলেই মনে হয় এ যেন কোনো শিল্পীর তুলির আঁচড়। জানলে অবাক হবেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে রাঙামাটি জেলার আয়তন সবচেয়ে বড়। এখানকার মানুষ, সংস্কৃতি আর প্রকৃতি সবকিছুই একই করেছে অনন্য। আমাদের আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কিভাবে রাঙামাটিতে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে পুরোটা রাঙামাটি ঘুরে দেখবেন তা নিয়ে বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন। রাঙামাটি আসার জন্য ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে পেয়ে যাবেন হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন হুন্ডাই, এসালম, রিল্যাক্স ট্রান্সপোর্ট পরিবহনের বাস। ঢাকা থেকে রাঙামাটি অবধি নন এসি বাস ভাড়া পড়বে 740 থেকে 800 টাকা পর্যন্ত। আপনারা যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। সাজেক এসে হঠাৎ মাথায় এলো এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়, অর্থাৎ সাজেক থেকে রাঙামাটি গেলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। খোঁজ নিয়ে জানা গেল সাজেক থেকে রাঙামাটি যাওয়ার দুইটি পথ রয়েছে। প্রথমত নৌপথে কাপ্তাই লেক হয়ে, দ্বিতীয়ত স্থলপথে খাগড়াছড়ি হয়ে বাসে। যদি আপনি কাপ্তাই লেকের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে রাঙামাটি যেতে চান তাহলে বেছে নিতে পারেন নৌপথ। এজন্য প্রথমে সাজেক থেকে দীঘিনালা আসতে হবে। দীঘিনালা থেকে বাইকে করে জনপ্রতি 150 টাকা ভাড়ায় লংগদু লঞ্চ ঘাটে যেতে হবে। সংখ্যায় বেশি হলে মাহিন্দা রিজার্ভ করে যেতে পারবেন। লংগদু ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে প্রতিদিন লঞ্চ, ট্রলার ও স্পিড বোট চলাচল করে। স্পিড বোটের ভাড়া প্রায় 600 টাকা। লঞ্চ ভাড়া জনপ্রতি 130 থেকে 180 টাকা পর্যন্ত হয়ে থাকে। লঞ্চ চলাচলের সময়সূচির বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা রাঙামাটি যাওয়ার জন্য খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে 3টা 30 মিনিটের বাসের টিকিট কেটে রেখেছিলাম। জনপ্রতি বাস ভাড়া পড়েছিল 190 টাকা করে। তিনটা 45 টাকাত গাড়ি ছাড়লো। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর দুপাশে পাহাড়ের গায়ে বেয়ে ওঠা ঘন সবুজ বনজঙ্গল দেখতে দেখতে আমাদের ক্লান্ত শরীর ও মন জুড়িয়ে গেল। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এ যেন এক ভিন্ন অভিজ্ঞতা। 6টা নাগাদ পৌঁছে গেলাম পুরাতন বাস স্ট্যান্ড, যার আরেকটি নাম দোয়েল চত্বর। বাস থেকে নেমে স্টেশনের কাছে দোয়েল চত্বর মোড় থেকে একটু এগিয়ে হোটেল ইপসাতে উঠলাম। একটু দাম কষাকষি করে এসি রুমকে নন এসি করে 2000 টাকা থেকে নামিয়ে 1200 টাকায় রুম বুকিং করলাম। রুমটি বেশ বড় ছিল। ডাবল বেডের রুমের প্রশস্ত জানালা দিয়ে কাপ্তাই লেকের সুন্দর ভিউ দেখা যায়। এরপর আমরা খানিকটা ফ্রেশ হয়ে রাতের খাবারের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেলাম। হোটেলের বাইরে একটি ছোট সাদামাটা খাবারের দোকানে রাতের খাবার সারলাম। শাক ভাজি, কালীবাউস মাছ, চিংড়ি ভর্তা ও ডাল দিয়ে মাত্র 580 টাকায় 4 জন ভরপেট তৃপ্তি নিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষে আমরা পরের দিন বোর্ডে করে কাপ্তাই লেক ঘোরার উদ্দেশ্যে বোট ঠিক করার জন্য বেরিয়ে গেলাম প্রথমে ফিশারি ঘাট। সেখানে রাত হয়ে যাওয়ায় তেমন কোনো বোটম্যানকে পাওয়া যায়নি। দু একজনের সাথে কথা বলে চলে গেলাম এখান থেকে রিজার্ভ বাজারে। সেখানে গিয়েও কয়েকজনের সাথে দরদাম না মিলাতে পারায় আমরা চলে আসি আবার রুমে। রাত 10টার উপরে বেজে যাওয়ায় আমরা হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর 6টায় উঠে আবার বের হলাম ট্রলার ঠিক করার উদ্দেশ্যে। এবার আমাদের হোটেলের পাশেই পুরাতন বাস স্ট্যান্ড ঘাট থেকে জসিম মামার কাছ থেকে 2000 টাকায় বোট ঠিক করলাম। এক্ষেত্রে আপনি যত দরাদরি করবেন ততই কম দরে বোট ভাড়া করতে পারবেন। অর্থাৎ আপনারা ফিশারি ঘাট, রিজার্ভ বাজার অথবা পুরাতন বাস স্ট্যান্ড ঘাট থেকে বোট ঠিক করতে পারবেন। তবে একজনের কাছ থেকে যদি আপনি কথা বলে কার্ড নিয়ে নেন তবে আর অন্য কোথাও বোট ঠিক করতে পারবেন না। এখানে একটি বিশাল সিন্ডিকেট, তাই সাবধান। ভালোভাবে কথা বলে দরদাম ঠিক করবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখতে চান তা বোটম্যানের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। কোনোভাবেই তাদের সিন্ডিকেটে পা দেবেন না, বিশেষ করে কাপলরা সাবধান। এরপর আমরা সকালে নাস্তা করতে গেলাম দোয়েল চত্বরের আপ্যায়ন রেস্তোরাঁয়। সেখান থেকে জনপ্রতি 90 টাকা করে সকালে নাস্তা করে নিলাম।
এরপর আমরা বোর্ডে দুপুরে খাবার জন্য একটি রেস্তোরাঁ থেকে ডিম খিচুড়ি নিয়ে নিলাম। আপনারাও চাইলে সেম কাজটি করতে পারেন, কারণ বোর্ডে থাকাকালীন যদি আপনারা দুপুরের খাবার কোনো স্পট থেকে খেতে চান সেক্ষেত্রে খরচ অনেকটাই বেশি পড়বে। আমি এখান থেকে আসতাম। মামার নামটা? আমার নাম মামা মোহাম্মদ জসিম। আচ্ছা, মামা কি এই জায়গায় এই যে বোর্ডের দায়িত্বে আছেন? জি, আমি আসলে আমাদের দায়িত্ব হলো মামা, যারা বিভিন্ন দেশের থেকে জেলার থেকে আসে, যেরকম আমাদের রাঙামাটি ঘোরার জন্য আসে, ঘোরার জন্য আসলে আমরা ট্রলার নিয়ে ঘুরাই। এটাকে আমরা কার্ড দিয়ে কথাবার্তি বলি, বলার পরে সকালে আমরা এদেরকে নিয়ে যে আমাদের সাথে কথা হয়, আমরা এদেরকে নিয়ে ঘুরতে পারি। যেরকম আপনাদের প্যাকেজ সিস্টেমটা কীরকম? আমাদের প্যাকেজটা হলো আপনার 1 প্যাকেজ 2 প্যাকেজ। যেরকম 1 প্যাকেজ যেটা হলো এটা হলো আপনার রাঙামাটি প্যাকেজ। যেরকম 1 প্যাকেজের ভিতরে আপনার এই শুভলং বড় ঝর্ণা, ছোটো ঝর্ণা, তারপর আপনার জুম পাহাড়, আদিবাসী গ্রাম, আদিবাসী মার্কেট, তারপর হলো আপনার নির্মাণনগর, তারপর হলো বৌদ্ধ মন্দির, তারপর হলো আপনার রাঙা বেসকাবাং রেস্টুরেন্ট, তারপর হলো আপনার চাংপাং রেস্টুরেন্ট, তারপর হলো টঙ্গর রেস্টুরেন্ট। তারপর জাস্ট আপনি যদি এই রাঙামাটির ভিতরে আপনার বিয়ের ভিতরে দুটো জায়গা আছে, আপনার গাড়িতে যেতে পারবেন, জাস্ট আপনার ইয়েতে যেতে পারবেন, ট্রলার নিয়ে যেতে পারবেন। ওটা হলো আপনার একটা হলো জীবন্ত ব্রিজ, একটা হলো পলিওর পার্ক, এই হলো। আর বাদ থেকে আর আপনার 2 প্যাকেজটা হলো আপনার, এটা হলো 2 প্যাকেজ। যেরকম 2 প্যাকেজটা তাহলে আপনার বিলেতি আপনার থাকতে হবে 1 রাত। এখানে কটেজ আছে, ওই কটেজে থাকতে হবে। যেরকম আপনার দুপপানি ঝর্ণা আছে, তারপর আপনার মুখপচরা ঝর্ণা আছে, কেওয়াকাটা ঝর্ণা আছে, 3টা ঝর্ণার ভিতরে আপনার 2টা ঝর্ণা আপনার এই মুখপচরা, কেওয়াকাটা, এই 2টা ঝর্ণা গেলে আপনার দেখা বিলেচির বাজার থাকতে হবে। ওই এর পর দিন ওই আপনার দুপপানির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আচ্ছা, আপনাদের প্যাকেজের বাজেটটা কীরকম? প্যাকেজ 1 কীরকম আর প্যাকেজ 2টা কীরকম বাজেটের? আমরা প্যাকেজ 1 নেই আপনার 2200 টাকা, আর প্যাকেজ 2 যেটা ওটা নিয়ে আমরা 4500-5000 টাকা। আচ্ছা, তো আমরা যে দেখতে পাচ্ছি আপনার পিছনে যে বোট, এখানে দেখা যাচ্ছে কিছু বড় বোট আছে আর কিছু ছোট বোট আছে। তো বড় বোট আর ছোট বোটের ভিতরে আসলে প্রাইসের ডিস্টেন্সটা কীরকম? বড় বোটগুলো আমরা যদি ভাড়া করতে চাই তাহলে আসলে কীরকম টাকা লাগবে আর ছোটোগুলো কীরকম টাকা লাগবে? এখন ছোটো বড়ো টাকাটা লাগবে আপনার, যেটা আপনার চাল ছাড়া আছে, আপনার চালালা আছে, দোতলা আছে, একতলা আছে। এখন আপনাদের পার্টির যেই ধরনের চয়েস আমরা ওই ধরনের ট্রলার দিয়ে বললে বাধ্য থাকে। হাজারি বোটটা যদি নেন তাহলে 2200 টাকা, আর আপনার বড় বোটটা যদি নেন তাহলে আপনার 3000 টাকা আছে। আবার যদি আপনার চোরো বোট নেন এর ভিতরে আপনার 1800 টাকা দামের আছে। আবার যদি চাল ছাড়া মানে একতলা বোট নেন তাহলে একতলার বোটের ভিতরে আপনার এই বড় আছে, ছোটো আছে, ওগুলোর ভিতরে আপনার 2200 টাকা আছে, 2500 টাকা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রেট। এটার কোনো রেটের কোনো মানে ইয়া নেই, যার যেরকম নিয়ে মানে পারে যেরকম নিয়ে পারে। মামা, তাহলে আপনি আপনার একটু নাম্বারটা শেয়ার করেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়। জি, আমার নাম্বার হলো 01888960466। এটা আমার। দুপুর 12টার সময় বোট আমাদের নিয়ে রওনা দিল রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানোর জন্য। আস্তে আস্তে যত এগোতে লাগলাম কাপ্তাই লেকের সৌন্দর্য ততই চোখে ধরা পড়ল। আমাদের দুপাশে উঁচু পাহাড়ের গায়ে ঘন সবুজ জঙ্গল, মাঝে বিস্তৃত জলরাশি 11,122 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি একটি কৃত্রিম হ্রদ। দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার তত্ত্বায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করেন। ফলে রাঙামাটি জেলার 54,000 একর জমি প্লাবিত হয়ে যায়। এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। 18,000 পরিবারের 1 লক্ষ মানুষ ভূমিহীন হয়ে পড়ে। শীতকালে কাপ্তাই লেকের অন্য এক রূপ দেখা যায়, কারণ তখন লেকের পানি সবুজ ও নীল থাকে। কিন্তু বর্ষার সময় দুপাশের পাহাড়গুলো সবুজ হয়ে যায়, তখন আবার লেকের পানি হয়ে যায় ঘোলা। অর্থাৎ 2 ঋতুতে কাপ্তাই লেকের 2 রূপ দেখা যায়। এটা হলো আমাদের রাঙামাটিতে ছাড়ার পরে প্রথম পয়েন্ট হলো আপনার, এটা হলো আমাদের আদিবাসী মার্কেট। এখান থেকে স্টার্ট। এখানে 2টা পয়েন্ট আছে, একটা হলো আপনার আদিবাসী মার্কেট আর হলো বৌদ্ধ মন্দির। এখান থেকে পয়েন্ট শুরু, মাত্র আমাদের মূল শুরু হলো এখান থেকে। আদিবাসী বাজারে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পণ্য যেমন হাতে বোনা শাল, বাঁশের তৈরি আসবাবপত্র এবং স্বর্ণালংকার বিক্রি করা হয়। এখানকার খাবার যেমন পান্তা ভাত এবং বাঁশের শুটকি খুবই জনপ্রিয়।
বাজারটি রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত, যেখানে আপনি আদিবাসীদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন। এটি স্থানীয়দের জীবিকার উৎস এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। উল্লেখ্য যে এখানকার বনরূপা বাজার স্থানীয় ও পর্যটকদের কাছে অধিক জনপ্রিয়। আমরা আদিবাসীদের হাতে বোনা 2টি 3 পিস ও ফতুয়া কিনলাম। এরপর গেলাম পাহাড়ের উপরে অবস্থিত বৌদ্ধ বিহারে, যার উচ্চতা প্রায় 30 থেকে 35 ফুট। এই বিহারটি 2011 থেকে 12 সালে নির্মিত হয় শিলছড়ি এলাকায় 15 একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারটি পাহাড়ের উপরে অবস্থিত এবং সেখানে পৌঁছাতে কিছুটা কষ্ট হলেও উপরে গিয়ে দর্শনীয় সৌন্দর্য উপভোগ করলাম। তবে নেমে আসার পর জানতে পারলাম যে নিচের পথ দিয়েও এখানে পৌঁছানো যায়। আগে থেকে জানলে হয়তো পাহাড়ে ওঠার এত কষ্ট অনুভব হতো না। আপনারা চাইলে নিচ দিয়েও খুব সহজে যেতে পারবেন। ফেরার পথে জাম্বুরা কিনে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য আদিবাসী গ্রামে। পাহাড়ের ঢালে ঢালে সারি সারি ঘর, যেন সবুজ চাদরের উপর সাজানো ছোট্ট ছোট্ট স্বপ্ন। এটাই রাঙামাটির আদিবাসী গ্রাম, প্রকৃতির কোলে গড়া এক অনন্য জীবন। এখানে চাকমা ও মারমা জনগোষ্ঠীর মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচছে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। বাঁশ আর কাঠের তৈরি মাচাং ঘরগুলো বাতাসে ডোলে। বৃষ্টির দিনে শুনতে পাওয়া যায় ছাদের টিনে টুপটাপ ঝর্ণার গান। বৃষ্টির পানি ধরে রাখার জন্য আছে তাদের পুরনো সনাতন পদ্ধতি। সকালের আলোয় মহিলারা বসেন তাতে, হাতে বুনে ফেলেন রঙিন পোশাক। পুরুষেরা যায় জুম চাষে, পাহাড়ের ঢালে ধান আর ফলের যত্নে দিন কাটে তাদের পরিশ্রমে। একই সাথে তারা পর্যটকদের জন্য হরেক রকম দোকান খুলে বসেন, যেখানে পাওয়া যায় পাহাড়ি পোশাক, ফলমূল। একই সাথে মায়ানমারের বিভিন্ন রকম চকলেট, যা তারা গোপনে সংগ্রহ করেন এবং পর্যটকদের কাছে বিক্রি করে থাকেন। সুবলং যেতে হবে আপনার রিজার্ভ করা বোর্ডে করে, তাই সেই পথটা যেন এক স্বপ্নযাত্রা। সবুজ পাহাড়, নীল হ্রদ আর আকাশের মেঘ মিলেমিশে তৈরি করে এক অনন্ত শান্তির ছবি। এই পথে ভেসে যেতে যেতে মনে হয় প্রকৃতি যেন ফিস ফিস করে বলছে, দেখো এটাই রাঙামাটি, শান্তি আর সৌন্দর্যের আসল ঠিকানা। এখানে আপনি খুঁজে পাবেন পাহাড় ও নদীর মিলনের দ্বার। যেদিকে আপনার দু চোখ যাবে সেদিকে দেখবেন নীল আর সবুজের অপরূপ মেলবন্ধন। যেমন ধরুন আকাশ ও নদীর শুধু নীল আর নীল, এর সাথে চারপাশের পাহাড়ের অরণ্য সবুজ আর সবুজ, সাথে পাবেন ঝর্ণার অপরূপ সৌন্দর্য। এই দৃশ্যের মাঝে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গরাজ্যে অবস্থান করছেন। রাঙামাটি সদর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সুবলং বাজারের পাশে অবস্থিত সুবলং ঝর্ণা রাঙামাটির সবচেয়ে মনোমুগ্ধকর ঝর্ণাগুলোর একটি। বাংলাদেশের অন্য ঝর্ণার মতোই এখানে শুকনো মৌসুমে পানির প্রবাহ কমে যায়, কিন্তু বর্ষা এলে প্রকৃতি খুলে দেয় তার আসল সৌন্দর্য। সুবলং ঝর্ণায় প্রবেশ করতে হলে 20 টাকার টিকিট কাটতে হয়, আর সেই টিকিটের মাধ্যমে আপনি ঝর্ণার শীতলতা আর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। 300 ফুট উঁচু পাহাড়ের বুক চিরে নেমে আসে প্রবল জলধারা, সাদা ফেনায় মিশে যায় সূর্যের আলো, পাহাড়ের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। কাপ্তাই লেক যেন এক মুহূর্তে ভরে ওঠে জীবন আর শীতলতায়। এখানেই আমরা পেলাম ছোট্ট সুবলং ঝর্ণা। অনেক পর্যটক জানে না বর্ষাকালে শুধু এই ঝর্ণাতেই পানি থাকে। 10 টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয় এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠা ও নামার সুযোগ রয়েছে। ছোট ঝর্ণার ধাপগুলো কিছুটা পিচ্ছিল, তাই সাবধানে নামতে হয়। আমরা এখানে আবার গোসল করলাম এবং ঠান্ডা পানি আর প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করলাম।
গোসল করে কিছুক্ষণ বসে চা খেয়ে আমরা আবার বোটে উঠলাম। ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে এলাম জুম পাহাড়ে। এখানে অবস্থিত জনপ্রিয় জুমঘর রেস্টুরেন্ট। এখানে পর্যটকরা সাধারণত দুপুরের খাবারের অ্যাডভান্স অর্ডার করে রাখেন। যেহেতু আমরা বোটে ওঠার আগেই দুপুরের খাবার সঙ্গে নিয়ে এসেছিলাম, তাই ঝর্ণা দেখা শেষে আমরা সরাসরি এই স্পট থেকে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আগে থেকে খাবার সঙ্গে না নিয়ে আসেন তাহলে অবশ্যই ঝর্ণা যাওয়ার আগে জুম পাহাড় স্পটে এসে খাবার অর্ডার করে দিয়ে যাবেন, কারণ এখানে অ্যাডভান্স অর্ডার ছাড়া খাবার পাওয়া যায় না। আর হ্যাঁ, মনে রাখবেন বিকেল 4:30 পর এই এলাকা ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে। তাই ঘোরাঘুরি অথবা খাবারের পরিকল্পনার সময়টা কিছুটা হিসাব করে নেবেন, যা আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য জরুরি। জুম পাহাড়ের শান্ত পরিবেশ, চারপাশের পাহাড়ি বাতাস আর লেকের নরম ঢেউ সবকিছু মিলে মুহূর্তগুলো সত্যি হয়ে ওঠে স্মরণীয়। যদিও ঝুলন্ত ব্রিজে যেতে হয় স্থলপথে, তারপরে মামাকে অনেক রিকোয়েস্ট করে আমরা চাইলাম বোটটি ঝুলন্ত ব্রিজের দিকে নিয়ে যাওয়া হোক। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কাপ্তাই লেকের রূপ বদলে গেল সম্পূর্ণ। দিনের শান্ত নীরব পানির উপর নেমে এলো এক ভয়ানক রূপ। নীরব নদীর বুক চিরে হঠাৎ উঠতে লাগলো ঢেউ, নৌকা দুলে উঠলো অজানা আতঙ্কে, আর চারপাশে ছড়িয়ে পড়লো এক রহস্যময় নীরবতা, যেন প্রকৃতি নিজের আরেকটা ভয়ঙ্কর রূপ প্রকাশ করছে। আমরা ভয় পেয়ে গেলাম। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, চারপাশে নীরবতা, আর আশেপাশে কোথাও আর একটিও নৌকা দেখা যায়নি। মনে হচ্ছিল বিশাল লেকটার মাঝে আমরা বড়ই একা, প্রকৃতির এক রহস্যময় শক্তির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। বিস্তৃত জলরাশির ঢেউ দেখে আমরা সিদ্ধান্ত নিলাম আর এগোতে হবে না। তাছাড়া শুনেছি ঝুলন্ত ব্রিজ এখন ডুবে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় বোট থেকে আমরা পলওয়েল পার্কের চারপাশ ঘুরে দেখলাম। পার্কের পাশ থেকে বোট ঘুরিয়ে আমরা আবার রিটার্ন করলাম। পার্কের ভিতরে যাওয়া আর সম্ভব হলো না। তবুও বিস্তৃত জলরাশির মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখে চোখ ভরে গেল। তারপর রিজার্ভ বাজারে গিয়ে রাতের খাবার সেরে নিলাম। কাঁচা বাজারে কিছু কেনাকাটা করলাম। শেষে রাত 8টায় এস আলম বাসে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।